একজন পুলিশ ইন্সপেক্টর যে তার সততার জন্য ডিপার্টমেন্টে বিখ্যাত, কিন্তু তারই ভাই যখন মার্ডার কেসের আসামি হয়ে আসে এবং সেই কেস ইনভেস্টিগেট করার দায়িত্ব পড়ে ওই পুলিশেরই ওপর, তখন সে কি করবে? মাথা খারাপ করা একটা সাউথ ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার আজকে এক্সপ্লেন করব, যার নাম হচ্ছে আব্রাহাম ইন দ্য সান্থাতিকাল। যে সিনেমাটি শেষ অব্দি টুইস্টে ভরপুর। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি রাতের দৃশ্য, যেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা একজন ইন্সপেক্টরকে দেখতে পাই যার নাম জোসেফ। সে তার কনস্টেবলের সাথে গাড়ি করে আসে এবং গাড়ি থেকে নেমে কনস্টেবলকে বলে কাল সকাল 7টার সময় চলে আসবে। জোসেফ তার বাড়িতে ঢোকে এবং তার মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা মজা করে কার্টুন দেখছিল। জোসেফ তার স্ত্রী মারিয়ার কাছে যায় এবং ডিনার দিতে বলে এবং সে হাত পা ধুতে চলে যায়। তখনই তাদের বাড়ির বাইরে একজন আততায়ীকে আমরা দেখতে পাই, যার হাতে একটি হাতুড়ি ছিল। লোকটি জোসেফের বাড়িতে ঢোকে এবং প্রথমেই জোসেফের মাথায় হাতুড়ি দিয়ে মেরে তাকে আঘাত করে ও মেরে ফেলে। তারপর তার স্ত্রীকেও সে মেরে ফেলে এবং সব শেষে তাদের ছোট্ট মেয়ে এলিনাকেও সে ছাড়ে না। পরের দিন ইন্সপেক্টর প্রকাশ সেখানে আসে এবং তার ফরেন্সিক টিম নিয়ে তিনি অনুসন্ধান করতে শুরু করেন। তারা দেখতে পায় যে দেওয়ালে রোমান সংখ্যায় কিছু লেখা আছে। দেওয়ালে রক্ত দিয়ে লেখা 10-6 = 4। ফরেন্সিক ডক্টর বলেন যে কোন একটি ভারী রড বা হাতুড়ি দিয়ে তিনজনকে মারা হয়েছে। জোসেফ এবং তার মেয়েকে একবার করেই মারা হয়েছে এবং তার স্ত্রী মারিয়াকে 2-3 বার আঘাত করা হয়েছে। দেওয়ালে এই তিনজনের কারো রক্ত দিয়েই কথাটি লেখা হয়েছে। ক্রাইম স্পটে এই তিনজন ছাড়া আরও একজনের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, যেটাই সম্ভবত মার্ডারের ব্লাড, এবং তার রক্তের গ্রুপ হলো এবি নেগেটিভ। এখানে আমরা জানতে পারি যে এরকম মার্ডার কেস শহরে রিসেন্টলি বেশ কয়েক জায়গাতে ঘটেছিল এবং প্রত্যেকটি ক্রাইম সিনের মতোই এখানেও একটি চিঠি পাওয়া গেছিল। চিঠিতে লেখা ছিল যে পরমেশ্বরের ইচ্ছাতেই আমি এইসব করছি, এবং চিঠিতে একটি ক্রসের মতো চিহ্নও ছিল। এবার প্রকাশ যখন সেখান থেকে বেরোচ্ছিল, অনেক রিপোর্টার তাকে ছেকে ধরে, কিন্তু সেই কেসের ব্যাপারে কোনো কমেন্টই করে না। এবার আমরা এসপি হামিদকে দেখতে পাই। তিনি প্রকাশের অ্যাসিস্ট্যান্ট কনস্টেবলকে ডেকে জিজ্ঞাসা করে যে কেস কতদূর এগোলো, কারণ কেস তো কোনোভাবেই সলভ হচ্ছিল না। এসপি হামিদ বলে এবার মনে হচ্ছে কেস সলভ করার জন্য অন্য অফিসার নিয়োগ করা হবে। এবার আমরা শহরে একজন বড়লোক ব্যবসায়ী মিস্টার জয়কে দেখতে পাই, যার ছোট্ট ছেলেকে কিডন্যাপ করা হয়েছিল এবং কিডন্যাপাররা তাদের থেকে 5 কোটি টাকা চাইছিল। মিস্টার জয় প্রথমে পুলিশে জানাতে চায়, কারণ সে ভেবেছিল যে পুলিশে জানালে হয়তো তার বাচ্চাটির কোনো ক্ষতি করা হতে পারে, কিন্তু মিস্টার জয়ের ওয়াইফ পুলিশকে জানিয়ে দেয়। হামিদ সেখানে গিয়ে তাদেরকে বোঝায় যে 5 কোটি টাকা অ্যারেঞ্জ করা সহজ কথা না। আমরা ওদের সাথে নেগোশিয়েট করে টাইমটা ডিলে করব, এবং আমার কাছে এমন একজন অফিসার আছে যে বাচ্চাটিকে বাঁচিয়ে আনতে পারবে। এবং তারপরই এন্ট্রি হয় আমাদের লিড ক্যারেক্টার অফিসার ডেরিক আব্রাহাম আকা বাব্বারের। আমরা জানতে পারি যে কিডন্যাপারগুলি বিদেশি ছিল এবং তারা রাশিয়া এবং নাইজেরিয়া থেকে এসেছিল। এবার ডেরিক কিডন্যাপিং এর জায়গায় যায় এবং এক এক করে কিডন্যাপারদের শ্যুট করে দেয় এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এবার শহরে যে সিরিয়াল কিলিং এর কেসটা হচ্ছিল, সেটার দায়িত্ব ডেরিককে দেওয়া হয়। মনে করা হচ্ছিল যে শহরে যে লোকটি খুন করছে তার টার্গেট ছিল 10 জনকে খুন করার। তাই জন্যই সে রক্ত দিয়ে দেওয়ালে হিসাব লিখে রাখত এবং সম্ভবত সে সেটা তার নিজের রক্ত দিয়েই লিখত। ডেরিক এই কেসের দায়িত্ব নেয় এবং জোসেফের বাড়ি যায় অনুসন্ধান করার জন্য। জোসেফের বাড়িতে গিয়ে সে বুঝতে পারে যে এখনো অবধি যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তারা প্রত্যেকেই খ্রিশ্চান। সুতরাং যে মার্ডারার তারও খ্রিশ্চান হওয়ার সম্ভাবনাই বেশি, এবং প্রত্যেকটা খুন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে করা হয়েছে, যেটা কিনা খ্রিশ্চানিটিতে খুবই ইম্পর্টেন্ট একটা সময়, কারণ এই সময়টাই জেসাস ক্রাইস্টের লাস্ট সাপারের সময় ছিল বলে ধরা হয়। ডেরিক এবার জোসেফের মেয়ের স্কুলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য যে অ্যামেলিয়া কি ওই দিন অদ্ভুত ব্যবহার করেছিল, এবং টিচাররা বলে যে না, ও তো কোনো অদ্ভুত ব্যবহার করেনি। ডেরিক তাদের জিজ্ঞাসা করে যে ও কি কিছুদিন ধরে ভয় পাচ্ছিল বা পড়াশোনায় মন ছিল না এমন কিছু, এবং প্রিন্সিপাল বলেন যে না, ও খুবই স্মার্ট ছিল, এতটাই বেশি স্মার্ট যে বলার কথা না। এবার ডেরিক চার্চে আসে এবং কিলারের লেখা সেই চিঠিটা চার্চের ফাদারের কাছে দেখায় এবং জিজ্ঞাসা করে যে এটা কি জিসাসের বলা কোনো কথা, এবং ফাদার বলেন যে আমার মনে হচ্ছে এটা কোনো পাগলের লেখা। জিসাস কখনো এরকম কথা বলেনি, এটা শয়তান লুসিফারের কথা এমন বলা যেতে পারে। লড়াই এবং আক্রমণ করা কোনো ধর্ম নয়, সেটা একটা অধর্ম।
এবার আমরা ওই দিন রাতের দৃশ্য দেখতে পাই। সেদিনও বৃষ্টি পড়ছিল এবং কিলারকে আমরা দেখতে পাই যে একটি বাড়ির ভেতর ঢুকে যায়। পরদিন সকালে দেখা যায় যে ওই বাড়ির প্রত্যেকটি সদস্য একইভাবে মারা গেছে, যাদের মধ্যে একটি বাচ্চা ছেলেও ছিল। ডেরিক সেখানে ইনভেস্টিগেট করতে আসে এবং দেখে যে দেওয়ালে রক্ত দিয়ে লেখা 10-9 = 1, অর্থাৎ আরও একজনকে খুন করা হবে। ডেরিক যখন সেখান থেকে বেরোচ্ছিল, মিডিয়া তাকে ছিঁকে ধরে যে শহরে একটার পর একটা এরকম ঘটনা ঘটছে, পুলিশ কি করছে। উত্তরে ডেরিক বলে যে আজকের পর এরকম আর একটাও মর্ডার হবে না। এবার ডেরিক অফিসে গেলে এসপি হামিদ তাকে জিজ্ঞাসা করে যে কেসের প্রোগ্রেস কত দূর। ডেরিক বলে যে অনুসন্ধান করে আমি বুঝতে পেরেছি যে যে কাজটি করছে তার বয়স কম। যারা মারা গেছে তাদের মধ্যে একটা মিল আছে, তারা প্রত্যেকে নাস্তিক ছিল। আমি অ্যামেলিয়ার কেসটা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে অ্যামেলিয়া কখনো স্কুলের প্রেয়ার অ্যাটেন্ড করতো না। ওদের রেজিস্টারেও অ্যামেলিয়ার রিলিজিয়নের জায়গায় লেখা আছে নো রিলিজিয়ন, এবং বাকি যারা মারা গেছে তাদের বাড়িতেও কোনো ঠাকুর দেবতার ফটো ছিল না। অর্থাৎ বলা যায় যে যে মার্ডার করছে সে একজন কট্টর ভগবানে বিশ্বাসী অথবা অন্ধভক্ত। কিলার ভাবছে সে ঈশ্বরের অবতার হয়ে এইসব করছে। এটা একটা ডিলিউশনাল ডিসঅর্ডার, এবং কিলার শুধুমাত্র যে রাতে বৃষ্টি হয় সেই রাতেই মার্ডার করে, যাতে কোনো পায়ের ছাপ না থাকে এবং স্নিফার ডগরাও যাতে কোনো রকম প্রমাণ না পায়। কিন্তু কিলারের শেষ টার্গেট কে? এবার আমরা আবারও একটি বৃষ্টিমুখর রাতের দৃশ্য দেখতে পাই এবং কিলারকে দেখতে পাই যে একটি হস্টেলে ঢুকে একটি বাচ্চাকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে ডেরিক চলে আসে এবং তাকে অ্যারেস্ট করে। তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। ডেরিক তাকে বলে যে ঈশ্বরের অবতার ব্রাদার সাইমন, তুমি যে কাজগুলো করছো সেগুলো ভগবান না, শয়তান তোমাকে দিয়ে করাচ্ছিল। সাইমন বলে যে কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কি করে? ডেরিক বলে যে তুমি ক্রিমিনাল হয়ে আমাকে প্রশ্ন করছো। সাইমন তার উত্তরে বলে যে আমি যাদেরকে মেরেছি তারা প্রত্যেকে নাস্তিক ছিল। কিন্তু দেখো, এখন কিন্তু ভগবানের নাম মুখে আনতে তাদের আর সমস্যা হবে না। আমি আমার বলিদান পূর্ণ করেছি, তাই নেক্সট ভগবান আমিই হব। এবার ডেরিক হাত মুখ ধোয়ার জন্য সেই ঘর থেকে বেরিয়ে গেছিল, কিন্তু সে এসেই দেখে যে সাইমন আত্মহত্যা করেছে। গলা কেটে সে নিজেকেই মেরে ফেলেছে এবং টেবিলে লেখা 10-10 = 0, অর্থাৎ শেষ ব্যক্তি হিসেবে সে নিজেকেই বলিদান দিয়েছে। কিন্তু এই ঘটনার ফলে ডেরিককে খুবই ক্রিটিসাইজ করা হয়। এরকম একটা ঘটনা ডেরিকের আন্ডারে হওয়ায় তাকে কিছুদিনের জন্য সাসপেন্ডও করে দেওয়া হয়। এবার আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং সেন্ট্রাল জেলের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা একজন কয়েদিকে দেখি। কনস্টেবল তাকে গিয়ে বলে যে তোমার দাদা তোমার সাথে দেখা করতে এসছে। ছেলেটি বলে যে আমি ওর সাথে দেখা করতে চাই না, এবং আমরা দেখতে পাই ছেলেটির দাদাই ডেরিক আব্রাহাম এবং ছেলেটি তার ভাই ফিলিপ আব্রাহাম। কনস্টেবলটি ডেরিককে এসে বলে যে তোমার ভাই তোমার সাথে দেখা করতে চায় না। এই সময় সেখানে দিনেশ বলে একজন অফিসার আসে এবং সে ডেরিককে খোঁটা মেরে বলে যে তোমার ইমানদারের ফায়দা দেখলে তো, তারই শাস্তি তুমি আজকে পাচ্ছ। এই সব শুনে ডেরিক সেখান থেকে নিরাশ মনে চলে যায়। কিন্তু ডেরিকের ভাই জেলে গেল কি করে, সেটা জানার জন্যই আমাদের কিছুটা অতীতে যেতে হবে। আমরা দেখতে পাই যে ফিলিপ একটি ফায়ার আর্মস শুটিং সেন্টারে শুটিং প্র্যাকটিস করছিল এবং সে খুবই ভালো নিশানা লাগাতে পারত। তার ইচ্ছা ছিল পুলিশ হওয়ার, তাই জন্যই সেখানে ট্রেনিং নিচ্ছিল। এবং সেই সেন্টারেই তার সাথে দেখা হয় এলিনার। এলিনা এবং তার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এবার একদিন ফিলিপ এলিনার সাথে বাইক নিয়ে যাচ্ছিল এবং ডেরিক সেটা দেখতে পায়। এবার ফিলিপ তার দাদাকে খুবই ভালোবাসতো, কিন্তু তাকে ভয়ও পেত, তাই তার সম্পর্কের ব্যাপারে সে তার দাদাকে কিছুই জানায়নি। এবার ডেরিক এলিনার সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কি আমার ভাইকে ভালোবাসো? এলিনা বলে যে হ্যাঁ, আমরা একে অপরকে খুবই ভালোবাসি এবং আমরা বিয়েও করতে চাই। ডেরিক বলে যে তাহলে ঠিক আছে, ফিলিপ আমার ভাই না, ও আমার কলিজার টুকরা, ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি, তুমি কিন্তু কখনো ওর মন ভেঙো না। এবার দাদার সম্মতি পাওয়ায় এলিনা আর ফিলিপের সম্পর্ক আরো জমে ওঠে এবং তারা আরো ঘোরাঘুরি করে, মজা করে এবং তাদের জীবন খুব সুন্দর কাটছিল। কিন্তু এই খুশি বেশি দিন বজায় থাকে না। হঠাৎই একদিন সকালবেলা ডেরিকের কাছে এসপি হামিদের কল আসে এবং উনি ডেরিককে তখনই স্টেশনে ডেকে পাঠান। এবার ডেরিক থানায় গিয়ে দেখে যে তার ভাই ফিলিপকে থানায় ধরে রাখা হয়েছে এবং তাকে মারধরও করা হয়েছে, যেটা দেখেই ডেরিক তো হতবাক হয়ে যায়, কারণ সে তার ভাইকে খুবই ভালোবাসতো। সে বলে যে কি হয়েছে, এবং হামিদ বলে যে এলিনার মার্ডার করা হয়েছে এবং ফিলিপই মার্ডারার। ডেরিক এই কথা বিশ্বাসই করতে পারে না।
হামিদ বলে যে সমস্ত সূত্র থেকে প্রমাণ হচ্ছে যে ফিলিপই খুনি। ফিলিপ আর এলিনার কিছু একটা ঝামেলা হয়েছিল। এমনকি এলিনা হোয়াটসঅ্যাপে তার বন্ধুদের গ্রুপে মেসেজও করেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে জানবে ফিলিপই দায়ী। এবার তখনই অফিসার নারায়ণ সেখানে আসে এবং ফিলিপকে খুব লাথি মারতে থাকে। ডেরিক তাকে সঙ্গে সঙ্গে থামাতে যায়, কিন্তু নারায়ণ বলে যে আমি তো কেবলমাত্র আমার ডিউটি করছি। বোঝাই যাচ্ছিল যে নারায়ণ কোনো একটা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এইভাবে তাকে মারছে। কিন্তু অফিসের দিনেশ বা নারায়ণের সাথে ডেরিকের কি সমস্যা এবং ডেরিকের ওপর তাদের এত রাগ কেন ছিল, সেটা জানার জন্য আমাদের একটা পুরনো ঘটনা জানতে হবে। এবার আমরা আবারও অতীতের ঘটনা দেখতে পাই এবং জানতে পারি যে দিনেশ আর নারায়ণ একে অপরের আত্মীয়। এবার নারায়ণের ছেলে ড্রাগসের কারবার করত এবং এই কেসটা ডেরিকই হ্যান্ডেল করছিল। ডেরিক যখন নারায়ণের ছেলেকে arrest, আসে, নারায়ণ তার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যে আমার ছেলেকে ছেড়ে দাও। কিন্তু ডেরিক বলে যে স্যার, আমি তো আমার ডিউটিই করছি, আমার কিছুই করার নেই। তখনই ওপরের ঘর থেকে গুলি চলার আওয়াজ আসে এবং তারা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখে যে নারায়ণের ছেলে নিজেকে মেরে ফেলেছে। এই ঘটনার জন্য নারায়ণ আর দিনেশ ডেরিককেই দায়ী করত এবং তার উপর কোনো না কোনোভাবে বদলা নিতে চাইতো। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি এবং দেখতে পাই যে ফিলিপকে পুলিশেরা জিজ্ঞাসাবাদ করছে এবং সেখানে ডেরিকও উপস্থিত ছিল। ইন্সপেক্টর জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো এলিনার ওপর হাত তুলেছ, এবং ফিলিপ বলে যে না, কখনোই না। তাকে প্রশ্ন করা হয় যে এলিনার থেকে কি তুমি টাকা ধার নিয়েছিলে, এবং ফিলিপ বলে যে হ্যাঁ, আমার একজনের ধার মেটানোর ছিল, তাই আমি টাকা ধার নিয়েছিলাম। অফিসার দিনেশ তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি এলিনার শারীরিক সম্পর্ক ছিল, এবং ফিলিপ মাথা নিচু করে বলে যে হ্যাঁ। এই কথা শুনে ডেরিক সেখান থেকে বাড়ি চলে আসে এবং সে খুবই ভেঙে পড়েছিল। এবার পরদিন ডেরিককে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। আমরা আগেই জানতাম যে সিরিয়াল কিলিং এর কেসটার জন্য ডেরিককে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবার নারায়ণ তাকে আবারও ডিউটি জয়েন করতে বলে এবং তার ভাইয়ের কেসটাই তাকে ইনভেস্টিগেট করতে বলা হয়। আসলে নারায়ণ আর দিনেশের প্ল্যান ছিল অন্য। যদি ডেরিক প্রমাণ করে দিত যে তার ভাই নির্দোষ, তাহলে তারা ডেরিককেই করাপ্টেড বলে বদনাম করত, যে নিজের ভাইকে বাঁচানোর জন্য চক্রান্ত করে বাঁচিয়েছে। আর যদি ডেরিক তার ভাইকে নির্দোষ না প্রমাণ করে, তাহলে তো তার ভাই জেলে যাবে। এবার ডেরিক ফিলিপের সাথে জেলে দেখা করতে আসে এবং ফিলিপকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো, তুমি কি এলিনাকে কোনোভাবে খুন করেছো? ফিলিপ বলে যে না, আমি কিছু করিনি। ডেরিক বলে যে ঠিক আছে, তুমি যদি কিছু না করে থাকো, তোমাকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার। এবার ডেরিক সর্বপ্রথম এলিনার মা বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু এলিনার বাবা ডেরিকের ওপর প্রচন্ড রাগ করে এবং বলে যে তোমার ভাইয়ের জন্যই আমার মেয়ে ওখানে গেছিল। এলিনা ওকে অন্ধের মতো বিশ্বাস করত। আপনি ওকে বাঁচানোর যতই চেষ্টা করুন না কেন, ওকে বাঁচাতে পারবেন না, আর আপনি দয়া করে এখানে আসবেন না। এবার ডেরিক জানতে পারে যে রাত 9টায় এলিনা ফিলিপকে কল করেছিল। তারপর রাত 11টার সময় এলিনা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছিল। সে প্রথমে মেসেজ করেছিল ইট হার্টস when someone who makes you feel special yesterday makes you feel so unwanted today। এরপর সে আর একটা পোস্ট দেয় যে আজকেই যদি আমার সাথে কিছু বাজে হয়, তার জন্য ফিলিপই দায়ী থাকবে। ডেরিক বলে যে যদি মেয়েটি বুঝতেই পেরেছিল যে তার সাথে বাজে কিছু হবে, তাহলে সে দেখা করতে কেন গেছিল। এবার ফরেন্সিক ডক্টর বলে যে মেয়েটিকে জলে চুবিয়ে মারা হয়েছে এবং তার হাতে কারোর চুলের গোছা পাওয়া গেছে, এবং সেটা ফিলিপেরই। মনে হচ্ছে লাস্ট মোমেন্টে তাদের মধ্যে খুবই মারামারি স্ট্রাগল হয়েছিল। এলিনার গাড়ির ড্যাশবোর্ডেও ফিলিপের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, অর্থাৎ সমস্ত প্রমাণ ফিলিপের বিরুদ্ধেই ছিল। তাকে বাঁচানোর জন্য কোনোই প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এবার ডেরিকের বন্ধু জেলে ফিলিপের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে যে সেই দিন রাতে তুমি কোথায় ছিলে সেটা ভালো করে বলো। ফিলিপ বলে যে ওই দিন রাতে আমি আমার বন্ধুদের সাথে ছিলাম এবং খুব বেশি ড্রিঙ্ক করেছিলাম। এলিনা আমাকে কল করেছিল, আমিও ওকে কল করেছিলাম, কিন্তু কি কথা হয়েছিল আমার আদেও কিছু মনে নেই। আমি আদৌ ওকে দেখা করার জন্য ডেকেছিলাম কিনা আমার কিছুই মনে নেই, কারণ আমি নেশায় পুরোই বেহুঁশ ছিলাম। ওখানে আমার অন্য বন্ধুরাও ছিল, নিজাম, অরুণ আর সালমান। অর্থাৎ ফিলিপের হয়ে এরা অ্যালিবাই দিতে পারবে যে ফিলিপ সারা রাত সেখানেই ছিল। এবার ডেরিক সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলির সাথে দেখা করতে যায়, কিন্তু তারা বলে যে ওই রাতে ফিলিপ আমাদের সাথেই ছিল, কিন্তু 9টা নাগাদ বেরিয়ে যায় এবং তারপর 3-4 ঘন্টা পর আবার ফিরে আসে এবং আমাদের সাথে ঘুমিয়ে পড়ে। মনে হচ্ছে ওই টাইমেই সে এলিনাকে খুন করেছিল। কিন্তু স্যার, আপনি যদি বলেন তাহলে আমরা মিথ্যে অ্যালিবাই দিতে রাজি আছি। কিন্তু সেটা ডেরিক কখনোই করতো না, কারণ সে একজন সৎ অফিসার ছিল। তাই ভাই হোক বা যেই হোক না কেন, সে কোনো দুর্নীতিমূলক রাস্তা চুজই করতো না।
এবার আমরা কোর্টের শুনানির দৃশ্য দেখতে পাই, যেখানে সব প্রমাণ ফিলিপের বিরুদ্ধে ছিল এবং ফিলিপের অপোনেন্টের উকিল হয়ে লড়ছিল ডায়ানা জোসেফ, যে কিনা ডেরিকের এক্স প্রেমিকা ছিল। তাই জন্য তারও হয়তো ডেরিকের ওপর কোনো না কোনো রাগ ছিল। এবার ফিলিপকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 1 লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফিলিপ চেঁচিয়ে বলতে থাকে যে সে দোষী না, কিন্তু আর কিছুই করার ছিল না। এই কারণেই ফিলিপের তার ভাইয়ের ওপর প্রচন্ড রাগ ছিল, কারণ তার দাদা ডেরিক চাইলেই তাকে বাঁচাতে পারত। এই মর্ডার কেসটি বর্তমান সময় 6 মাস আগে হয়েছিল। ডেরিক প্রায়ই তার ভাইয়ের সাথে দেখা করার জন্য জেলে যেত, কিন্তু ফিলিপ তার সাথে দেখা করতে চাইতো না। ডেরিক সারাক্ষণ ভাবতো যে কি করলে তার ভাইকে জেল থেকে বের করে আনা যাবে। ওদিকে ফিলিপও প্রচন্ড মনোকষ্টে ভুগত, কারণ এক তো সে তার সবচেয়ে প্রিয় মানুষ তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে, দ্বিতীয়ত সে আবার তারই খুনের দায়ে জেলে সারা জীবন বন্দী। এরকমই একদিন ফিলিপের যে 3 জন বন্ধু ছিল তাদের মধ্যে থেকে নিজাম ডেরিকের সাথে দেখা করতে আসে এবং বলে যে গত সপ্তাহে আমার মেয়ে আর বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ব্যবসাতে ভীষণ ক্ষতি হচ্ছে, আমি প্রায় রাস্তাতেই এসে গেছি। আমি অনেকদিন ধরে ভাবছি যে আমার সাথেই এরকম কেন হচ্ছে। আমি মনে হয় উত্তরটা পেয়েছি। আমার সাথেই এরকম হচ্ছে কারণ আমি একটা বড় পাপ করেছি, আমি একটা সত্যি লুকিয়েছি। এবং এখানে আমরা জানতে পারি যে ওই রাতে আসলে কি হয়েছিল। ওই রাতে নিজাম ফিলিপরা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। এবার ফিলিপ ড্রিঙ্ক করতো না, কিন্তু নিজামরা তাকে জোর করে ড্রিঙ্ক করিয়েছিল। কিছুক্ষণ পর এলিনার কল আসে এবং এলিনা বলে যে আমি তোমার জন্য বিচে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। কিন্তু তারপরই ফিলিপ পুরোই বেহুঁশ হয়ে যায়, কিন্তু এলিনা ওদিকে তার জন্য ওয়েট করছিল। তাই এলিনা তাকে বারবার কল করছিল। ফলে ফিলিপকে রেখে বাকি 3 জন এলিনার কাছে যায়। তারা সবাই প্রচন্ড ড্রাঙ্ক ছিল। এবার অরুণ এলিনার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এলিনা তাকে ঠাস করে চড় মারে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা এলিনাকে ছাড়ে না। অরুণ এলিনার মাথা জলের মধ্যে চুবিয়ে তাকে দম বন্ধ করে মেরে ফেলে। কিন্তু সে মারা যাওয়ার পর এদের হুঁশ আসে যে কত বড় একটা ভুল হয়ে গেল, এবং তখনই তারা পুরো কেসটা সাজায়। তারা এলিনার বডিটা তারই গাড়িতে রাখে এবং তার হাত দিয়ে তার ফোনের ফিঙ্গারপ্রিন্ট খোলে এবং তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমার যদি আজ কিছু হয়ে যায় তাহলে তার জন্য ফিলিপই দায়ী থাকবে। তারা এলিনার হাতের মুঠোতে ফিলিপের চুল এনে গুঁজে দেয় এবং নিজেদের যে ফিঙ্গারপ্রিন্টগুলি এলিনার ফোনে বা গাড়িতে ছিল সেগুলো সব মুছে দেয়। ডেরেক নিজামকে বলে যে তাহলে তুমি কোর্টে এসে গোটা ঘটনার সাক্ষী দাও, এবং নিজাম তাতে রাজি হয়ে যায়। কিন্তু পরদিন সকালে নিজামের বাড়ি গিয়ে ডেরিক দেখে যে কেউ নিজামকে মেরে ঝুলিয়ে দিয়ে গেছিল। তাই জন্য ডেরিক অরুণ এবং সেলিমের কাছে যায়, কিন্তু তারা উল্টে ডেরিককেই মারতে যায় যে নিকুচি করেছে সাক্ষীর। আমরা জেলে পৌঁছতে যাব না। এবার ডেরিক জেলে গিয়ে তার ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে যে সত্যিটা আমি জানতে পেরেছি। তার ভাই বলে যে আমি তো বলেছিলামই, কিন্তু তোমার জন্যই আমাকে আজকে জেলে পৌঁছতে হচ্ছে। এই বলে ফিলিপ ডেরিককেই মারতে শুরু করে এবং বলে যে জেল থেকে বেরোতে পারলে আমি সবার আগে তোমায় মারব। দুই ভাইয়ের এই মারামারি দেখে দিনেশ খুব খুশি হয় এবং সে ফিলিপকে আরো ভড়কানোর চেষ্টা করে। সে ফিলিপকে বলে যে তোমার ভাই চাইলে তোমাকে বাঁচাতেই পারতো, কিন্তু দেখো নিজে তো ও বাইরে আরামেই আছে আর তোমাকে এখানে পচাচ্ছে। তুমি যদি ওকে মারতে পারো তাহলে আমি তোমাকে জেল থেকে বেরোতে সাহায্য করব। এবং ফিলিপ এই কথায় রাজি হয়ে যায়। দিনেশ তাকে পুলিশের পোশাক পরে জেল থেকে বেরোতে সাহায্য করে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ফিলিপ ডেরেকের ওপর অ্যাটাক করে এবং রাস্তায় তাদের দুই গাড়ির মধ্যে খুবই চেজিং হয়। ফিলিপ ডেরিককে শুট করে দেয়, কিন্তু গুলিটা ডেরিকের হাতে লাগে। দিনেশ আর নারায়ণ ফিলিপকে বলে যে ফিলিপ, তোমার কাছে কিন্তু খুব ভালো চান্স ছিল ওকে মারার। ফিলিপ বলে যে নেক্সট টাইম আমি আর কোনো ভুল করব না, ওকে দেখতে পেলেই আমি মেরে দেব। ওদিকে ফিলিপের জেল থেকে বেরোনোর খবর পুরো ডিপার্টমেন্ট জেনে গেছিল। তাই অর্ডার দেওয়া হয়েছিল যে ফিলিপকে দেখতে পেলেই তাকে মেরে ফেলতে হবে। সুকুমারন বলে একটি অফিসার সেটি জানতে পারে এবং সে এসে ডেরিককে খবরটি দেয়। ডেরিক বলে যে তোমরা চিন্তা করো না, আমি ওকে ধরে ফেলবো। ওদিকে ফিলিপ জেল থেকে বেরিয়ে আগেই অরুণকে মেরে ফেলে। পুলিশও বুঝতে পেরেছিল যেটা ফিলিপেরই কাজ। পরবর্তী দৃশ্যে আমরা ডেরিককে দেখতে পাই যে একটি গ্রসারি স্টোরে গেছিল এবং সেখানেই ফিলিপ তাকে দেখতে পায় এবং তার উপর হামলা করে দেয়। তাদের মধ্যে বিশাল ফাইটিং শুরু হয়ে যায়। তাদের দুই ভাইয়ের মারামারি দেখতে সেখানে বহু লোক জমা হয়ে যায় এবং পুলিশরাও সেখানে চলে আসে। পুলিশ দেখে ফিলিপ সেখান থেকে ভিড়ের মধ্যে মিশে যায় এবং পালায়। পরদিন পুলিশ স্টেশনে ওই গ্রসারি স্টোরে সিসিটিভি ফুটেজ দেখে নারায়ণ আর দিনেশ খুব খুশি হয়, কারণ তারা তো এইটাই চাইছিল।
এবার ওই ৩ বন্ধুর মধ্যে কেবলমাত্র সেলিমই বেঁচে ছিল। তাই পুলিশ তাকে প্রোটেকশনও দিয়েছিল। কিন্তু সেলিম তার বাড়ি থেকে বেরিয়ে যায় মদ খাওয়ার জন্য, এবং এই ঘটনার ফায়দা নিয়েই ফিলিপ তাকে মেরে ফেলে। পরের দিন তার বডি পাওয়া যায়। অফিসার সুকুমারন দেখে যে সেখানে একটি গাড়ির চাকার দাগ রয়েছে এবং তাকে গুলি করে মারা হয়েছিল। তবে ফিলিপ এখন কোথায় সেটা কেউই জানতো না। ঠিক এই সময় এসপি তাদেরকে ডাকে এবং বলে যে একটি বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে এবং কিডন্যাপার চাইছে ডেরিক সেই মুক্তিপণ নিয়ে যাক। ডেরিক বুঝতে পারে যে এটা আসলে তাকেই মারার একটা ফাঁদ, এবং যার বাচ্চা কিডন্যাপ হয়েছে সেটা ছিল ডায়ানা জোসেফ, অর্থাৎ যে কিনা ফিলিপের বিরুদ্ধে কোর্টে কেস লড়েছিল। আমরা সহজেই বুঝতে পারি যে এটা একমাত্র ফিলিপেরই কাজ হতে পারে। ফিলিপ তাদের কল করে একটি নির্দিষ্ট জায়গায় 10 কোটি টাকা নিয়ে যেতে বলে। এবার ডেরিক একটা গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিল এবং কিছুটা ডিস্টেন্স রেখে পুলিশ তাকে ফলো করছিল। এবার ফিলিপ তাকে কল করে বলে যে টাকার ব্যাগটা একটা ডাস্টবিনে রেখে দিতে, এবং ডেরিক তাই করে। কিন্তু তখনই সেই ডাস্টবিনের আশেপাশে একাধিক গাড়ি চলে আসে এবং ডাস্টবিনকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এবং সেখান থেকে এক একটি গাড়ি এক এক দিকে চলে যায়। ডেরিক বলে যে নিশ্চয়ই এই গাড়িগুলির কোনটির মধ্যেই টাকাটি রয়েছে, এবং পুলিশরা সেই সব গাড়িকে ফলো করতে শুরু করে। কিন্তু সেই গাড়িগুলিকে থামালেও সেখানে টাকা পয়সা কিছুই ছিল না। আসলে পুলিশকে ডিস্ট্রাক্ট করার জন্য এই লোকগুলিকে লাগানো হয়েছিল। অন্যদিকে ডেরিক বা ফিলিপ কারোরই খোঁজ পাওয়া যায় না। তাহলে ফিলিপ কি ডেরিককে মেরে ফেললো? ততক্ষণে অফিসার সুকুমারন সবটাই বুঝতে পেরে গেছিল, এবং সে বলে যে আমি আপনাদের পুরো কাহিনীটা বলছি, এবং এখানেই আমরা সিনেমার আসল ব্যাপারটা জানতে পারি। সুকুমারন বলে যে এখানে যারা আছে, দীনেশ, অফিসার নারায়ণ প্লাস ডায়ানা জোসেফ সবাই ডেরিকের শত্রু। দীনেশ আর নারায়ণ তো আগে থেকেই ডেরিকের ওপর রেগেছিল। ডায়ানাও বলে যে তাকে নাকি ডেরিক ধোঁকা দিয়েছিল, তাই হয়তো তারও ডেরিকের ওপর রাগ ছিল। তাই এমনটা তো হতে পারে যে এরা সবাই মিলেই কাজটা করিয়েছে ডেরিককে ফাঁদে ফেলার জন্য। এবার আমরা দেখতে পাই যে ডায়ানার ছেলের কিডন্যাপিংটা ফিলিপ করেনি, সেটা একটা ট্র্যাপ ছিল ডেরিকের জন্য, এবং ডেরিক সেই কিডন্যাপারদের আড্ডায় গিয়ে পৌঁছায়। সেখানেই কিডন্যাপাররা তার উপর অ্যাটাক করে, কিন্তু ডেরিক তাদের সবাইকে খতম করে। এবং ডেরিক এখানে একা ছিল না, তার সাথে ছিল তার ভাই ফিলিপ। ফিলিপ আর ডেরিক এতদিন এই সব কাজ একসাথে করছিল, তাতে ফিলিপকেও জেল থেকে ছাড়ানো যায়। আর যারা যারা এলিনার সাথে এই অসভ্যতাটা করেছিল, এলিনাকে মেরেছিল, তাদেরও শাস্তি দেওয়া যায়। সুকুমারন পুলিশদের সবকিছু এক্সপ্লেন করে যে ফিলিপ নিজে একজন ট্রেন্ড শুটার ছিল, তাই ও সুযোগ যখন পেল তখন ও ডেরিককে কেন মারবে না। ও চাইলে ডেরিককে সহজেই মারতে পারত। আপনারা ভাবছেন আপনাদের ইচ্ছা মতো গেম চলছে, কিন্তু পুরোটাই ডেরিক আর ফিলিপ একসাথে মিলে করেছে। ওরা এমনভাবে সবকিছু করেছে যাতে মনে হয় আপনাদের প্ল্যান মতো সবকিছু হচ্ছে। অরুণের ডেড বডির কাছেই আমি গাড়ির চাকার দাগ দেখেছিলাম, আর সেলিমের ডেড বডির কাছেও ওই একই গাড়ির চাকার দাগ ছিল, আর সেটা হচ্ছে ডেরিকের গাড়ির। ডেরিকই এদের সবাইকে মেরেছিল, আর মুক্তিপণের পুরো টাকাটাই ডেরিক আর ফিলিপ নিয়ে নিয়েছে। সুকুমারন বলে যে ওই টাকার সবচেয়ে ভালো ব্যবহার একমাত্র ডেরিক স্যারই করতে পারত। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে সবকিছু জানতে পারলেও অন্য অফিসারদের কিছুই করার ছিল না, কারণ প্রথমত ডেরিক কোনো কিছুর কোনো প্রমাণ রাখেনি, এটা শুধুমাত্র একটা থিওরি। দ্বিতীয়ত যদি ডেরিককে দোষী প্রমাণ করতে হয় তাহলে আগে দীনেশ আর নারায়ণকে স্বীকার করতে হবে যে তারা নিজেরা কি কি করেছে, যেটা একদমই সম্ভব না। এবার আমরা এই সিনেমার শেষের দিকে সিন দেখতে পাই, যেখানে আমরা ফিলিপকে দেখতে পাই সে এলিনার কবরের সামনে তাকে তার শেষ বিদায় জানায়, এবং ডেরিক তার ভাইকে সেখান থেকে বিদেশে পাঠিয়ে দেয় সেই টাকার সাহায্যে। সে ডায়ানার ছেলেকে নিয়ে ফিরে আসছিল, কিন্তু তখনই সেখানে অনেক পুলিশের গাড়ি আর ফিলিপের খোঁজে, এবং তার গাড়ি থেকে নেমেই বলে যে ফিলিপ কোথায়, ওকে কোথায় লুকিয়ে রেখেছো। ডেরিক তাদের হেসে বলে যে তোমরা যদি খুঁজে পাও তাহলে আমাকেও জানিও, এবং সে ডায়ানার ছেলেকে সেফলি হ্যান্ডওভার করে দেয়। বুদ্ধির কাছে বাকি পুলিশরা মার খেয়ে যায়, এবং সে আবারও সগর্বে পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করে। কিন্তু তখনই সেখানে একদম প্রথমে আমরা যে অফিসার প্রকাশকে দেখেছিলাম সে আসে, এবং সে ডেরিককে খোঁটা দিয়ে বলে যে এই কেসটা সলভ করে তুমি ভেবো না যে খুব মহান হয়ে গেলে। মনে রেখো কয়েক বছর আগে একজন সিরিয়াল কিলার তোমাকে তোমার আসল জায়গা দেখিয়ে দিয়েছিল। এবং ডেরিক তাকে শুধুমাত্র হেসে বলে যে দেখো, সবটাই ভগবানের ইচ্ছা। এবং আমরা সেই সিরিয়াল কিলারের প্রথম কেসের সিন দেখতে পাই। আমরা দেখতে পাই যখন সিরিয়াল কিলারটি বলেছিল যে আমি ভগবানের ইচ্ছায় সবকিছু করছি, আর এই বলির মধ্যে বাচ্চারাও থাকবে, আমি এদেরকে খুন করে কোনো পাপ করিনি। তখনই ডেরিক মনে মনে ভেবে নিয়েছিল যে সে নিজে হাতেই একে শাস্তি দেবে, এবং সিরিয়াল কিলারটি নিজে কিন্তু নিজেকে মারেনি,
ডেরিক তাকে মেরেছিল এবং তার হাত দিয়ে টেবিলের ওপর 10-10 = 0 এরকম লিখে দিয়েছিল, যাতে মনে হয় এটা একটা আত্মহত্যা। কিন্তু আসলে ডেরিক তাকে নিজে হাতে শাস্তি দিয়েছিল এত কটা খুন করার জন্য। এবং এখানেই আমাদের মুভি শেষ হয়। তো তোমাদের এই সাসপেন্স থ্রিলার মুভিটা কেমন লাগলো? এটাকে তোমরা আউট অফ 10 কত দেবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুবই উৎসাহিত হব এবং তোমাদের জন্য আরও ভিডিও বানাবো।